সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের সংবাদপত্র দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। সংবাদ বিশ্লেষক আশরাফ খাজান রয়েছেন আমাদের সঙ্গে। আশরাফ আমাদের আজকের অতিথি, স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ মতি ভাই। ইত্তেফাকের শিরোনাম হচ্ছে ৩৫ ইনস্টিটিউট বিক্রি করেছে ৫,৫০০ জাল সনদ। বাংলাদেশ ও কাতারের মধ্যে ৫ চুক্তি ও ৫ সমঝোতা স্মারক সই। সমকাল বাংলাদেশের ব্যবসা খুঁজছে কাতার, প্রাণঘাতী জেনেও তাপমাত্রা নিয়ে সব সংস্থা নিশ্চুপ। মানবজমিন মারাত্মক অনিয়মে নির্বাচন বাধাগ্রস্ত হয়েছে, দাবদাহে নাবিশ্বাস। আমাদের সময় লোডশেডিং চলবে ২০২৬ পর্যন্ত। চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদে বিশ্বাসযোগ্য জবাব মেলেনি কারিগরি শিক্ষা বোর্ডের সনদ জালিয়াতি। জায়জায় দিন বাংলাদেশ কাতার ৫ চুক্তি ও সমঝোতা স্মারক সই। ৬ চেয়ারম্যান সহ ২৫ জন বিনা ভোটে নির্বাচিত। উপজেলা নির্বাচন কালবেলা বড় বিপদের কারণ হতে যাচ্ছে আবহাওয়া। ভোটমুখী নেতাদের যে কারণে ঠেকাতে পারছে না বিএনপি। দেশ রূপান্তর চলার আগেই সুদে ব্যয় ৬,০০০ কোটি, সম্পর্ক সম্প্রসারণের প্রত্যাশা। সময়ের আলো ৫ চুক্তি ৫ সমঝোতা সই। নলকূপে উঠছে না পানি। খবরের কাগজ পশ্চিমা ১২ প্রতিষ্ঠান ক্ষতিপূরণ দেয়নি। যুক্তরাষ্ট্র বাংলাদেশের মানবাধিকারের উন্নতি দেখছে না। সংগ্রাম কেঁচো করতে বেরিয়ে আসছে সাপ। প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের আমিরের বৈঠক, ৫ চুক্তি ৫ সমঝোতা সই। করতোয়া কাতারের সঙ্গে ১০ চুক্তি সমঝোতা স্মারক সই। বৃষ্টির জন্য হাহাকার। গরম একদিকে, অন্যদিকে লোডশেডিং। গ্রামে গঞ্জে ব্যাপক লোডশেডিং। এই আছে, এই নেই, বা কখনো আসছেই না। এই অবস্থায় আমাদের সময় খবর দিয়েছে যে ২০২৬ পর্যন্ত লোডশেডিং চলবে। আপনার কি মনে হয়? দেখুন, লোডশেডিং চলবে অনেক দিন, এটি আমরা জানি, কিন্তু এখন গরম যেরকম করে বাড়ছে, এবং আপনি জানেন আমরা যখন কথা বলছি শহরাঞ্চলে তো তাও হয়তো বিদ্যুতের নিশ্চয়তা রয়েছে, সরবরাহ রয়েছে। গ্রামে বা ঢাকার বাইরে লোডশেডিং কিন্তু বেশ অনেক আগে থেকেই হচ্ছে, এবং তাদের দুর্ভোগের কোনো সীমা নেই। কারণ এই গরমে আপনার লোডশেডিং এবং বিদ্যুতের কোনো সুযোগ নাই। ফলে আমাদের হিট অফিসার যেমনটি বলেছেন যে একটি করে পাখা ক্যারি করতে, ব্যাগের ভেতরে ছোট পাখা, ওটিও যদি কেউ পালন করতে চায় সেটির কোনো সুযোগ নাই, কারণ সেটি আপনার চার্জ হবে কোথায়, কিভাবে কাজ করবে। আমি যদি পুরো পরিস্থিতিকে আরেকটু সিরিয়াসলি দেখি, আমার মনে হয় গরমের ব্যাপারটিকে শুধু গরম হিসাবে না দেখে তার জীবনের উপরে তার প্রতিক্রিয়া কি, আমাদের জীবনযাপনের উপরে প্রতিক্রিয়া কি, আমাদের উৎপাদনের সাথে তার সম্পর্ক কি, ক্লাইমেট চেঞ্জের ব্যাপারটিকে আমরা কিভাবে দেখব, পুরো জিনিসটাকে সামগ্রিকভাবে দেখা দরকার। কেননা আপনি দেখেন যে মরুভূমিতে এখন বৃষ্টি হচ্ছে, এমন সব ঘটনা ঘটছে যেখানে ক্লাইমেট চেঞ্জ না হলে আগে আমরা ভাবতেও পারতাম না। আমাদের দেশেও আমি একটু আগে আমাদের এই অঞ্চলের তাপমাত্রা দেখে আসছিলাম বড় সিটিগুলোতে। ঢাকা হচ্ছে সবচেয়ে গরম শহর এই মুহূর্তে। ভারতের শহরগুলো না, পাকিস্তানও না, কাঠমান্ডু না, শ্রীলঙ্কা না। কাজেই ঢাকাতে আমাদেরকে এর কারণ খুঁজে বের করতে হবে। আমরা যেভাবে নগরায়ন করছি এবং আমাদের যে উন্নয়নের যে কৌশল, আমরা গাছ কেটে ফেলে রাস্তার আইল্যান্ড তৈরি করছি, আমরা আমাদের বাড়িঘর তৈরি করার সময় জায়গা রাখছি না, এমনকি আমাদের সরকারের যে অবকাঠামোগত উন্নয়ন তার সাথে প্রকৃতি এবং পরিবেশের সামঞ্জস্য কতটা রয়েছে সেই প্রশ্ন রয়েছে। কাজেই গরম যে দিন দিন বাড়বে সেটি একটা বৈশ্বিক উষ্ণতা তো রয়েছে, ক্লাইমেট চেঞ্জ রয়েছে, পরিবেশের পরিবর্তন রয়েছে, সেই সাথে আমাদের মানুষের সৃষ্টি করা প্রাণঘাতী উন্নয়ন প্রচেষ্টাও রয়েছে। কাজেই এই গরমকে শুধু গরম হিসাবে না দেখে এর সাথে আমাদের অন্যান্য কার্যক্রমকে যুক্ত না করলে, এবং তার সাথে আপনি যদি বিদ্যুৎ উৎপাদন, আমাদের অন্যান্য উৎপাদনকে যুক্ত না করেন, সেই ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় এই গরম সহ্য করা কঠিন হবে। তবে আমার একটা বক্তব্য হচ্ছে যে আমরা যেভাবে কুইক রেন্টালকে বসিয়ে বছরের পর বছর বিদ্যুৎ উৎপাদন না করে পয়সা দিচ্ছি, সেই তুলনায় আমাদের কিন্তু এখন যদি উৎপাদনের প্রয়োজন হয়, আমাদের যদি সরবরাহের প্রয়োজন হয়, সেক্ষেত্রে লোডশেডিং কেন হচ্ছে এটি কিন্তু দেখার বিষয় রয়েছে। আমরা জানি অনেক আগে বলা হয়েছে উৎপাদন ক্ষমতা অনেক বেশি রয়েছে, আমরা কম নিচ্ছি। কাজে এখন উৎপাদন ক্ষমতা কেন আমাদের চাহিদা মতো হচ্ছে না, এই প্রশ্নটিও রয়েছে। গ্রামেগঞ্জের যে অবস্থা এই গরমের মধ্যে, যেহেতু বিদ্যুৎ থাকছেই না একেবারে, তো তখন তো মানুষের কষ্টের শেষ সীমা নেই, নিশ্চিতভাবেই নিশ্চয় নেই। যাই হোক,
এর মধ্যে আমরা যেটা বলছি যে দীর্ঘমেয়াদী জ্বালানি সহায়তা চেয়েছে বাংলাদেশ কাতারের সঙ্গে। আপনি একটু আগে যেটা বলছিলেন যে জ্বালানি ক্ষেত্রে যদি উন্নতি ভালো কিছু না করা যায় তাহলে কিন্তু আমরা আরও সংকট সামনে আছে। আমাদের যেটি বড় প্রবলেম হয়েছে সেটি হচ্ছে যে আমরা উৎপাদনের দিকে নজর দিয়েছি, কিন্তু আপনি দেখেন বছরের পর বছর এমনকি যুগের পর যুগ আমাদের গ্যাসের যে অনুসন্ধান সেটি কিন্তু করা হয়নি, এবং সেটি না করে আমরা এলএনজির উপরে নির্ভর করেছি। আমাদের ফ্লোটিং এলএনজি আমরা তার উপরে আস্থা রাখতে চেয়েছি, এবং এই ক্ষেত্রে বাংলাদেশি প্রকৌশলীরা তারা কিন্তু অত্যন্ত হতাশ। তারা মনে করেন যেভাবে অতীতে আমাদের এক্সপ্লোরেশন করা হয়েছে, কূপ বের করা হয়েছে, খনন করা হয়েছে, সেটি কেন আমরা বন্ধ রেখেছি। কাজেই যারা এই ব্যাপারে বিশেষজ্ঞ তারা বলে থাকেন যে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের দিকে যতটা নজর দিয়েছে, কুইক রেন্টালের দিকে যতটা আগ্রহ দেখিয়েছে, এবং বিশেষ কিছু চেনা ব্যক্তি বা গোষ্ঠীকে সরকার অর্থ প্রদানে যতটা আগ্রহী হয়েছেন, সেই অনুযায়ী কিন্তু আমাদের কূপ খনন করা হয়নি, সেই অনুযায়ী বিকল্প জ্বালানি খুঁজে বের করার চেষ্টা করা হয়নি, সেই অনুযায়ী আপনার সৌর জ্বালানি বলি সেটির দিকেও তাকানো হয়নি। কাজেই এখন কাতারের আমির ঢাকা ঘুরে গেলেন, এবং আপনি জানেন যে এই সফরের একটা বড় উদ্দেশ্য রয়েছিল যে জ্বালানির ক্ষেত্রে কাতারের সাথে সহযোগিতা পাওয়া যাবে কিনা, অথবা আমরা কি তাদের উপরে নির্ভর করতে পারি কিনা, অথবা লেনদেনের জায়গাটিতে কিন্তু কৌশলী হতে পারি কিনা। আমরা যেই চুক্তিগুলো আমি দেখলাম বা সমঝোতা স্মারকগুলো দেখলাম তাতে সরাসরি কিন্তু এই বিষয়টি আসেনি। যেটি এসেছে সেটি হচ্ছে যে আমাদের দ্বৈত কর নীতির বিষয় এসছে, আমাদের মেরিটাইম কিছু সুযোগ সুবিধার বিষয় এসছে। কাজেই আমাদের বিদ্যুৎ উৎপাদনের যে আপনার গ্যাসের কূপ খনন করা সেটির দিকে নজর দিতে হবে। আপনি জানেন বে অফ বেঙ্গলে অনেকগুলো ব্লকে কিন্তু এক্সপ্লোরেশনের জন্য অনেক বছর ধরে কথা হচ্ছে, সেই দিকে নজর দিতে হবে। আপনি যদি বিকল্প জ্বালানির কথা ভাবেন সেদিকে কি করা হচ্ছে, এটি যদি না করা হয় তাহলে কিন্তু লোডশেডিং আমাদের জীবনে থাকবেই না। কিন্তু সংকট তো একদম দূরগোড়ায়, নজর দিবেন কবে? না, এই মুহূর্তে ঠিক কূপ খনন করে আপনি বিদ্যুৎ উৎপাদনের জন্য র মেটেরিয়াল বের করবেন তা বলছি না, কিন্তু এটি কেন 12 বছরে করা হয়নি, এটি কেন 15 বছরে করা হয়নি, এই প্রশ্নটি থাকবে। আমাদের নির্ভরশীলতা তৈরি হয়ে গেছে কুইক রেন্টালের উপরে। পৃথিবীর খুব কম দেশই আছে কুইক রেন্টাল এতদিন আপনি কন্টিনিউ করেছেন। সেটি একটি কুইক সমাধান হতে পারে, একটি জরুরি ভিত্তিতে সমাধান হতে পারে। এখন বসিয়ে বসিয়ে সেই রেন্টালকে যেই অর্থ বাংলাদেশ সরকার দিয়ে থাকে সেটি কিন্তু অনেক বেশি প্রশ্নবোধক এবং অগ্রহণযোগ্য। ধন্যবাদ। ইত্তেফাকের যে শিরোনামটা দেখছিলাম অনেক একাধিক কাগজে এই রিপোর্টটা আছে যে 35 ইনস্টিটিউট বিক্রি করেছে 5,500 জাল সনদ। কারিগরি বোর্ডের ওই যে আপনার জাল সনদের যে ব্যবসা, এইটার অবস্থাটা কীভাবে দেখছেন আপনি? এটি প্রথমত যে আমাদের নজরে এসছে, মিডিয়াতে পরিবেশন করা হচ্ছে। আমি একটু আগে টেলিভিশনে দেখছিলাম, উনি গোয়েন্দা কার্যালয়ে গেছিলেন। এটি একটি সামগ্রিক চিত্র। আমাদের শিক্ষাঙ্গনে, আমাদের শিক্ষা ব্যবস্থায়, আমাদের প্রশিক্ষণে যে চিরাচরিত দুর্নীতি এবং বছরের পর বছর চলে আসা দুর্নীতির একটি ছোট্ট উদাহরণ হতে পারে কারিগরি এই জাল সনদের বিষয়টি। আপনি জানেন যে তার স্ত্রী গ্রেপ্তার হয়েছেন, তাকে ওএসডি করা হয়েছে, এমনকি দুর্নীতি দমন কমিশন তদন্ত করে ওই প্রতিষ্ঠানেরই একজন কর্মকর্তাকে কিন্তু অতীতে সার্টিফিকেট দিয়েছেন যে এখানে কোনো দুর্নীতি হয়নি। এখন 5,000-এর মতো সনদ যদি আপনি 35টা প্রতিষ্ঠান দিয়ে থাকে, আপনি শুধু একবার চিন্তা করুন যে আমরা যেখানে বলছি যে দক্ষ জনশক্তি তৈরি করতে হবে এবং কারিগরি জনশক্তি তৈরি করতে হবে, বাংলাদেশ যদি তার অভীষ্ট লক্ষ্যে যেতে চায় আমাদের উন্নতির দিক থেকে উন্নত রাষ্ট্র হিসেবে, সেইখানে যদি প্রতিষ্ঠানের ভেতর এরকম দুর্নীতি থাকে এবং যেই দুর্নীতিতে প্রতিষ্ঠানের প্রধান সহ অন্যরা সবাই জড়িত, এটি কিন্তু একটা বাংলাদেশের ইমেজের জন্য, দেশের ভেতরে তো বটেই, দেশের বাইরেও কিন্তু আমাদের যে জনশক্তি আমরা পাঠিয়ে থাকি বা যারা বাইরে আমাদের সার্টিফিকেট নিয়ে কাজ করতে যান বা যেই প্রতিষ্ঠানগুলোকে আমরা সম্মানের চোখে দেখতে চাই, সেই জায়গায় কিন্তু বাংলাদেশ অনেক বেশি পিছিয়ে পড়বে। আপনি প্রতিবেশী দেশ ভারতের কথা জানেন, এক আইআইটি থেকেই যে সমস্ত শিক্ষার্থীরা বেরোয় তারাই কিন্তু ভারতকে বিশ্বের দরবারে উপস্থাপন করেছে। বাংলাদেশের শিক্ষাঙ্গনের দিকে নজর দিতে হবে, আমাদের ক্যারিকুলামের দিকে নজর দিতে হবে, এবং এইরকম দুর্নীতি যদি হয় যেখানে অর্থ আদায় করা যায় সার্টিফিকেট দিয়ে, সেটি বাংলাদেশের মুখকে সাংঘাতিকভাবে কালিমা লিপ্ত করবে। আমার ধারণা এটিকে একজন ব্যক্তির দুর্নীতি হিসাবে আমি দেখতে চাই না, এমনকি একটি প্রতিষ্ঠানের দুর্নীতিও না, এটি সামগ্রিক দুর্নীতিরই একটি খণ্ডচিত্র।
অনেক ধন্যবাদ। এবার আসি উপজেলা নির্বাচন। আপনি জানেন যে প্রথম ধাপে যে নির্বাচন হতে যাচ্ছে সেটাতে 6 চেয়ারম্যান সহ 25 জন বিনা ভোটে নির্বাচিত হয়ে গেছেন। কেমন হচ্ছে নির্বাচন? আপনি জাতীয় নির্বাচনের মতোই সরকার এক্ষেত্রে একটি কৌশল অবলম্বন করেছে এবং তারা বলেছে যে দলীয় নেতাদের আত্মীয় স্বজন ছেলে মেয়ে তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করা না করে। কিন্তু কেউ তো শুনছে না। না, এটি কিন্তু শুনবে না। কেননা আপনি দেখেন যে এটি তো আমাদের চিরাচরিত একটি প্র্যাকটিস যে আমি এমপি হব, মন্ত্রী হব, আমার ছেলে পাইপলাইনে থাকবে, উনি তারপরে হবেন, ততদিনে উনি মেয়র হবেন অথবা উপজেলা চেয়ারম্যান হবেন। এই কৌশলের মাঠ পর্যায়ে কিন্তু কাজ হচ্ছে না। কাজেই আপনি যদি নাটোরের ঘটনাটি দেখেন এবং যেখানে আপনার হসপিটাল বেডে শুয়ে উপজেলা চেয়ারম্যান হয়ে গেছেন, কেননা মন্ত্রীর শালক সেখান থেকে প্রত্যাহার করতে হয়েছে। আমরা যদি এমনকি বিএনপির দিকেও তাকাই, বিএনপির কথা শুনে যে খুব মানুষ নির্বাচনে অংশ নিচ্ছে না ব্যাপারটা তা না। স্থানীয় পর্যায়ে নির্বাচনে মানুষের উৎসাহ আরও বেশি থাকে এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় যে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হচ্ছে সেই জায়গাগুলোতে যেখানে কৌশলের ওই অঙ্কটি আসলে মেলেনি। কাজেই কথাও মানে বড় দাগে বলতে গেলে কেন্দ্রীয় সিদ্ধান্ত কিন্তু ওইখানকার নেতৃবর্গ মানেননি। তারা তাদের আত্মীয় স্বজনকে মনোনয়ন দিয়েছেন, তাদের পক্ষে কাজ করেছেন এবং পরের ধাপগুলোতে এটি আপনি আরও প্রকৃতভাবে দেখতে পাবেন। না, কিন্তু তার মানে দেখি নির্বাচনে যদি বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা নির্বাচিত হয়ে যান, তার এটা মাজাজাটা কি? মতি ভাই, এই বাংলাদেশের নির্বাচনের একটা ভয়ঙ্কর চিত্র যেটি শুরু হয়েছে সেটি হচ্ছে যে নির্বাচনে অংশগ্রহণমূলক হচ্ছে না। এখন নির্বাচন কেন অংশগ্রহণমূলক হচ্ছে না সেটি আমরা কিন্তু জানি। কেননা যেই পরিবেশ থাকলে সব দলের অংশগ্রহণে নির্বাচন হয়, যেই পরিবেশ থাকলে মানুষের প্রতিদ্বন্দ্বিতা করার একটি আগ্রহ তৈরি হয় এবং যেই পরিবেশে ভোটাররা ভোট দিয়ে তার জনপ্রতিনিধি নির্বাচন করতে চান সেই পরিবেশ কিন্তু এখন বিদ্যমান নেই। সেটি জাতীয় নির্বাচনে পরপর 3টি জাতীয় নির্বাচনে আমরা দেখেছি। তার কিন্তু রিপল এফেক্ট হচ্ছে আপনার স্থানীয় নির্বাচনগুলো, সেটি সিটি কর্পোরেশন হোক, সেটি উপজেলা হোক, সেটি ইউনিয়নে হোক। কাজেই আমাদেরকে পুরো নির্বাচন ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে। আমাদেরকে প্রশ্ন করতে হবে যে এই সমস্যাগুলো আমরা আসলে মানি কিনা। এখন আপনি যদি মনে করে থাকেন যে প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন হোক, আমি শুনেছি কেউ কেউ বলছেন যে পশ্চিমা দেশে তো এত লোক ভোট দিতে আসে না, নির্বাচন অত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় না, আমরা হঠাৎ করে আমাদের সুবিধা মতো পশ্চিমা দেশ হয়ে গেলাম। কিন্তু বাংলাদেশ তো পশ্চিমা দেশ না, এখানে তো আপনার 60 থেকে 80% মানুষ ভোট দেয়, এমন নির্বাচন হয়। কাজেই কেন নির্বাচন হচ্ছে না? আরও একটি বিষয়, যেই ফলাফল বা যেই অংশগ্রহণের কথা বলা হয়, এমনকি গত জাতীয় নির্বাচনে যেভাবে পার্সেন্টেজ বলা হয়েছে দিনের শেষে, সেটি নিয়েও প্রশ্ন রয়েছে। কেননা আপনার যদি 2 ঘন্টা আগে হয়ে থাকে 26%, 2 ঘন্টা পরে হয়ে গেল 40%। এখন দেখুন, এখন প্রধান নির্বাচন কমিশনার বলতেই পারেন যে কেউ চ্যালেঞ্জ করলে তারা প্রস্তুত রয়েছেন, কিন্তু আমার মনে হয় পুরো ব্যাপারটিতে একটি গলদ রয়েছে। আমরা যদি ভোটের অঙ্ক বাড়িয়ে দেখাতে চাই, অংশগ্রহণমূলক না হলেও অংশগ্রহণমূলক বলতে চাই, তাহলে কিন্তু আসল নির্বাচন হবে না। আমরা ধীরে ধীরে একটি কৃত্রিম নির্বাচনী পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছি এবং আমার ভয় যেটি হচ্ছে, এটি একটি ইনস্টিটিউশনাল শেপ নিয়ে নিচ্ছে এবং সেটি জাতীয় নির্বাচন থেকে স্থানীয় নির্বাচন এমনকি উপজেলা নির্বাচন পর্যন্ত আপনি দেখছেন। নাহলে আপনি ভেবে দেখুন, বিনা প্রতিদ্বন্দ্বিতা এতজন লোক বিজয়ী হতে পারে? আমাদের কি সেই চিত্র বলে? অন্তত স্থানীয় সরকার নির্বাচনে, স্থানীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হয়, কারণ জাতীয় নির্বাচনগুলোতে বা সংসদ নির্বাচনে দলের মনোনয়ন রয়েছে, সেখানে আপনার বিদ্রোহী হওয়ার সুযোগ কম রয়েছে, যদিও গতটি ছিল তার ব্যতিক্রম, কিন্তু ইন জেনারেল তো তাই হয়। স্থানীয় নির্বাচনে আপনি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হচ্ছেন, পুরো নির্বাচনী ব্যবস্থাকে অনেকটা মানে আর্টিফিশিয়াল একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে এবং জনগণের ভোটাধিকারের ভিত্তিতে জনপ্রতিনিধি নির্বাচিত হবে, এই যে মৌলিক বৈশিষ্ট্য নির্বাচনের, সেটি থেকে নির্বাচন ব্যত্যয় ঘটাচ্ছে বলে আমার ধারণা। ধন্যবাদ। আপনি জানেন যে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতি বছরই একটা বার্ষিক রিপোর্ট দিয়ে থাকে। তো সেই রিপোর্ট নিয়ে তারা দিয়েছে গত রাত্রে। সেই রিপোর্টে তারা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির কড়া সমালোচনা করেছে এবং এখানে আপনি জানেন যে আওয়ামী লীগ বলছে এই রিপোর্ট হলো মন গড়া। আপনি কীভাবে দেখছেন? মজার ঘটনা হচ্ছে, এই প্রতিবেদনটি প্রতি বছর প্রকাশ করা হয়
এবং যখন যারা সরকারে থাকেন তারা বলে থাকেন এটি তথ্যভিত্তিক না, ভিত্তিহীন, এমনকি বিরোধী দলের কোনো এনজিওর আইন প্রয়োগ, আইন নিয়ে কাজ করে, অধিকার নিয়ে কাজ করে এমন এনজিওদের সাথে তারা কথা বলেছে, এবং আওয়ামী লীগের রিয়াকশন সেক্ষেত্রে ব্যতিক্রম না। তবে আমি দেখেছি যে এই প্রতিবেদনে এবার তারা বলেছে যে গুমের ঘটনা অতীতের চেয়ে কমেছে, এবং আমরা যদি আমাদের সমাজের দিকে তাকাই, মিডিয়াতে আমরা যেভাবে গুমের ঘটনা অতীতে দেখতাম, এমনকি যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে গুমের ব্যাপারে, গুম করার ব্যাপারে, তাদের তৎপরতা দেখে আমরা বুঝতে পারি যে এই কথাটি সত্যি। কিন্তু সেটি ঘটেছে এই জন্য, আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিশেষ বাহিনী, র্যাবের ব্যাপারে, পুলিশের ব্যাপারে গুমের ক্ষেত্রে বেশ কঠোর অবস্থান নিয়েছিল। তারা কোনো শীর্ষস্থানীয় কর্মকর্তাদেরকে তাদের দেশে সফরের ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছে, এবং তারা বলেছে এই জায়গাটিতে কাজ করতে হবে এবং এই অধিকার, এই মানুষের, নাগরিকদের অধিকার যেন ফিরিয়ে দেওয়া হয়। সেই ক্ষেত্রে হয়তো এই ক্ষেত্রে আপনার কিছুটা উন্নতি হয়েছে। কিন্তু আপনি যদি সার্বিক মানবাধিকারের দৃষ্টিতে বাংলাদেশকে দেখেন, আপনি, আমার যতটুকু ধারণা, সাধারণ মানুষের যে নৈতিক অধিকার বা আইনের সুশাসন বা শাসন পাওয়ার যে অধিকার, সেটি সংকুচিত হচ্ছে বলে আমার ধারণা। কেননা এখানে আমরা যদিও বলতে পছন্দ করি আইন সবার জন্য সমান, কিন্তু বাস্তবিক অর্থে সেটি হচ্ছে কিনা এই প্রশ্নটি রয়েছে। দ্বিতীয় হচ্ছে যে আমাদের অধিকার পাওয়ার যে জায়গাগুলো, সেই জায়গাগুলোকে আমরা আসলে অটুট রাখতে পেরেছি, সেটি কি সক্রিয়ভাবে কাজ করে নাকি সেটি এগেন মুখ চেনে কাজ করে? আপনি রেহমান সোবহানের সাম্প্রতিক কিছু মন্তব্য আমাদেরকে কিন্তু খুব ভাবানো উচিত, কারণ উনি বলেছেন যে দেশ যতটা প্রোগ্রেস করছে, উন্নতি হচ্ছে, সেক্ষেত্রে দুর্নীতি কিন্তু সেইভাবেই প্রোগ্রেস করেছে। এবং উনি বলেছেন যে এখানে আপনার ব্যাংক ঋণের কথা বলেছেন, যে আপনার সেটি বিজনেস মডেলে রূপান্তরিত হয়েছে, যে আপনি বিজনেস করবেন, ব্যাংক ঋণ নেবেন এবং সেটি ফেরত দিবেন না। এই যে মোটা দাগে কথাগুলো, এবং উনি এটিও বলেছেন যে প্রান্তিক মানুষ, বাস্তব অবস্থা তো তাই, বাস্তব অবস্থা খুবই তাই। কিন্তু সমস্যা হচ্ছে আমরা আরও অনেক বেশি বুদ্ধিজীবী, অর্থনীতিবিদ, সুশীল সমাজের কাছ থেকে সাহসের সাথে এই কথাগুলো শুনতে চাই, কিন্তু কথাগুলো বলার মানুষের সংখ্যা কমে যাচ্ছে এবং পরিস্থিতিও অত অনুকূল থাকছে না বলে কেউ মুখ বন্ধ রেখেছেন। কিন্তু আপনি যদি মানবাধিকারের দিকে তাকান, আমাদেরকে কেন বারবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিবেদনের দিকে তাকিয়ে থাকতে হবে? আমরা বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্টলি, আমাদের মানবাধিকার কমিশন রয়েছে, কিন্তু আপনি তার কার্যক্রমের দিকে একবার তাকান। আমাদের তথ্য কমিশন রয়েছে, আমাদের দুর্নীতি দমন কমিশন রয়েছে। সমস্যা হচ্ছে কাগজে কলমে কমিশনগুলো কিন্তু গঠিত হয়েছে, তার কিছু ব্যক্তিবর্গ রয়েছেন, কমিশনের চেয়ারম্যান রয়েছেন, কিন্তু এই কনস্টিটিউশনাল প্রতিষ্ঠানগুলো কাজ করছে কি না, নাকি এই প্রতিষ্ঠানগুলো তাবেদারি করছে, অথবা এই প্রতিষ্ঠানগুলো সার্টিফিকেট দেওয়ার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, সেটি কিন্তু দেখার মতো করে আরো কয়েকটি কমিশন করতে হবে এই কমিশনগুলোর উপরে নজরদারি করার জন্য। এই তদন্ত কমিটির মতো, হ্যাঁ, সেটি না হলে, আপনি তো নামে কমিশন রয়েছে, কিন্তু তারা কি কাজ করছে? যেই আন্দোলন করে এই কমিশনগুলো তৈরি করা হয়েছে, আমি খুব নিশ্চিত জানি সেই সময় আমরা ভাবিনি যে কমিশনগুলো এরকমই অনেকটাই অথর্ব প্রতিষ্ঠানে পরিণত হবে। কিন্তু আশরাফ, এইটার পেছনে তো অবশ্যই কারণ আছে। সেই কারণটা কি? কারণটা তো রাজনৈতিক। কারণটা মতি ভাই, বাংলাদেশের সমস্ত উন্নতি এবং সমস্ত অবনতির পেছনে রাজনৈতিক কারণ রয়েছে। আপনার সব দুর্নীতির পেছনে রাজনৈতিক কারণ রয়েছে, অপশাসনের পেছনে রয়েছে, এমনকি আমরা যে গুম খুনের কথা বলছি, মানবাধিকার নাই বলছি, সেটির পেছনে রাজনীতি রয়েছে। আপনি যদি পুরো অবকাঠামোর দিকে তাকান, আপনি যদি পুরো পরিবেশটাকে একবার দেখেন, কমিশনগুলোতে যারা কাজ করছেন তারাও তো এই দেশের নাগরিক, তাদের ভয়ভীতি রয়েছে, তাদের লোভ লালসা রয়েছে, এবং তাদেরও রাজনৈতিক পরিবেশ অনুকূল কি অনুকূল না, এই জিনিসটি বোঝার মতো ক্ষমতা তাদের রয়েছে। কাজেই পরিবেশটি যদি আপনি এমন করে তৈরি করেন যে যেখানে আপনি স্বাধীন, স্বয়ংক্রিয় এবং স্বতন্ত্রভাবে ইন্ডিপেন্ডেন্টলি কথা বলতে পারবেন, তাহলে কিন্তু এই প্রতিষ্ঠানগুলো কাজ করত। কিন্তু প্রতিষ্ঠানগুলো যদি বুঝে ফেলে যে এখানে তার মাথা উঁচু করে সাহসের সাথে আপনার ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার পরিবেশ নাই, তখন দেখা যায় কাজ করার ভঙ্গিটিও ভিন্ন হয় এবং কাজ করার সংখ্যা বা উদাহরণ কিন্তু কম তৈরি হয়। আমার মনে হয় আমাদের যে কনস্টিটিউশনাল বডিগুলো রয়েছে, যেটি একটি দেশের সুশাসন এবং গণতন্ত্রের জন্য অত্যন্ত জরুরি, সেই বডিগুলো কাজ করছে কি না,
অথবা না করে থাকলে কেন করছে না, এটি দেখা জরুরি। আপনি জানেন যে বুয়েটের পরিস্থিতিটা এখন আবার জট অচলাবস্থা কাটি সেশন জটের কবলে বুয়েট, এটা আপনি জানেন এই কিছুদিন আগেও আন্দোলন হয়েছে, এখনও কিন্তু টেনশন যাচ্ছে এবং সেশন জট অলরেডি শুরু হয়ে গেছে। বুয়েটের ঘটনাটি আমি বলবো যে সেখানে রাজনীতি আবার পুনঃস্থাপন করতে হবে, যদিও একটি কোর্টের নির্দেশনা রয়েছে, কিন্তু খুবই বিবেচনার ভেতর দিয়ে বাংলাদেশের এই একটি মাত্র প্রতিষ্ঠান যার ব্যাপারে আমাদের গর্ব করার সুযোগ রয়েছে তাকে নতুন করে দেখতে হবে। দেখুন, যেই ঘটনার কারণে বুয়েটের রাজনীতি, ছাত্র রাজনীতি বন্ধ করা হয়েছে, সেই ঘটনা কিন্তু এখনও দগদগে, সেই ঘটনা এখনও খুব টাটকা, এবং যার সন্তান হারিয়েছে তিনি বলেছেন তিনি ভাবতেও পারছেন না যে বুয়েটে আবার ছাত্র রাজনীতি ফেরত আসবে। আমার ধারণা যে শাসক দল এবং তার ছাত্র সংগঠনের যেহেতু সর্বময় ক্ষমতা রয়েছে এখন সব শিক্ষাঙ্গনগুলোতে কিন্তু ঠিক ছাত্র রাজনীতি সবার অংশগ্রহণের ভেতর দিয়ে যেভাবে আমরা বলে থাকি একাডেমিকভাবে সেটি কিন্তু হচ্ছে না। কাজেই বুয়েটে এই অচলাবস্থা এবং এই সেশন জটের জন্য আমি বলবো যে সাম্প্রতিক সময়ে যে ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু অনেকখানি দায়ী। আপনি জানেন বুয়েটের প্রাক্তন স্টুডেন্টরা এবং যারা বর্তমানে রয়েছেন তাদের বোধহয় 90% চাচ্ছেন না যে বুয়েটে ছাত্র রাজনীতি প্রতিষ্ঠিত হোক বা পুনঃপ্রতিষ্ঠিত হোক। কাজে আপনি তাহলে বাইরের মানুষের কথায় বা কোনো সংগঠনের কথায়, এমনকি সরকারের কোনো মন্ত্রীর কথায় সেটি পুনঃস্থাপিত হবে অথবা কোর্টের একটি নির্দেশনা হবে কিনা, নাকি যারা ওখানকার স্টুডেন্ট, যারা সেখানকার শিক্ষক, যারা সেখানকার প্রাক্তন স্টুডেন্ট তাদের কথায় হবে, এই বিবেচনাটি আমাদের ভাবতে হবে। বিবেচনাটা কে করবে? এখন সমস্যা হচ্ছে যে এখন আপনি একটা করতে পারেন গণভোটে যেতে পারেন বুয়েটের ভেতরে, আরেকটা করতে পারেন যে এখন বিবেচনা তো আসলে যারা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রাখেন তাদের কাছে আমরা আশা করি। তারাই তো এই সিদ্ধান্ত দিতে যাচ্ছেন। হ্যাঁ, তারা তো এটাকে বলছেন যে বুয়েটে ঢুকতে হলে আমার অনুমতি নিতে হবে কেন, আমাদের অন্য ক্যাম্পাসের মতো বুয়েটে আমরা যেতে পারছি না কেন। ব্যাপারটি ঠিক এতটা জেদের বসে অথবা এতটা আবেগের বসে না করলে আমার মনে হয় বুয়েটের জন্য ভালো হবে এবং দেশের জন্যও ভালো হবে। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মতি ভাই। দর্শক মণ্ডলী, আজ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন। শুভরাত্রি।